সন্ন্যাসী তাকে দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন, তারপর হাসেন এক ভয়ঙ্কর হাসি, যেন রহিমের মন পুড়ে ফেলেছে। তিনি তখন বলেন, তুমি কালো জাদু শিখতে চাও? রহিম তখন মাথা নেড়ে সম্মতি জানায়। সন্ন্যাসী তাকে সতর্ক করে বলেন, এই পথে পা দিলে ফিরে আসা সম্ভব নয়। এই শক্তি কিন্তু তোমাকে গ্রাস করে ফেলবে। তোমার আত্মা চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যাবে। তবে রহিমের মনে তখন শুধু সফলতার চিন্তা, তাই সে এই সতর্কতাকে তেমন একটা গুরুত্বই দিল না। তো যথারীতি পরের দিন থেকে রহিমের প্রশিক্ষণ শুরু হয়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর আজকের ঘটনাটি পাঠিয়েছে মাগুরা থেকে এক বড় ভাই। সঙ্গত কারণে তার নাম এবং তার সম্পূর্ণ পরিচয় আমরা ঘটনাটি প্রকাশ করতে পারছি না। আজকের ঘটনাটি আমাদের লিসেনারদের পছন্দের শীর্ষে থাকা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা যদি কোনো ভৌতিক ঘটনা আপনাদের কাছে থাকে, আপনারা চাইলে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আসলে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শেখার চেষ্টা, এটা এমন এক অন্ধকার রাস্তা যেখানে মানুষ প্রবেশ করতে পারে কিন্তু ফিরে আসার কোনো পথ খুঁজে পায় না, যেটা আজকের ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। জায়গাতে প্রতি রবি এবং বুধবার সাথে থাকুন। এখানে ওই ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি মাগুরা থেকে আপনাদের জন্য এই ঘটনাটি লিখছি। তবে যেহেতু এই ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এবং যাকে নিয়ে আমি ঘটনাটি বলতে চলেছি তার বাসাও আমার বাসার পাশেই, তো যে কারণে আমি আমার পরিচয়টা এবং আমার সম্পূর্ণ প্রথমে ভুল করেছিলাম, বানাই বলতে গেলে হয় না, এটা আমি আবার দিচ্ছি। আমি আজ মাগুরা থেকে আপনাদের জন্য এই ঘটনাটা লিখছি। যেহেতু আজকের আমার এই ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, তাই আমার সম্পূর্ণ পরিচয়টা আমি ঘটনাটা দিতে পারছি না। তো যাকে নিয়ে ঘটনাটা ঘটেছিল বোঝার সুবিধার্থে তাকে এখানে রহিম নামে অভিহিত করা হবে। রহিম ছিল একটা সাধারণ ছাত্র, কিন্তু তার জীবন ছিল চ্যালেঞ্জে পূর্ণ। পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়া, প্রেমে প্রতারিত হওয়া এবং আর্থিক দুর্দশায় দিন কাটানোর কারণে তার জীবনে হতাশা ও ক্ষোভ বাড়ছিল। এই অসহায় অবস্থায় সে একদিন তার এক বন্ধুর কাছ থেকে ব্ল্যাক ম্যাজিকের কথা শোনে, যেখানে দাবি করা হয়েছিল এটি নাকি মানুষের ভাগ্য পর্যন্ত বদলে দিতে সক্ষম। রহিম তার এক বন্ধুর পরামর্শে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানার চেষ্টা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে এক রহস্যময় লোকের খোঁজ পায়, যাকে সবাই কালো সন্ন্যাসী নামে চিনত।
সন্ন্যাসী ছিলেন এক রহস্যময় এবং ভয়ঙ্কর চেহারার বৃদ্ধ, যার মুখে সাদা দাড়ি এবং চোখে লাল আভা। তিনি কালো জাদুতে পারদর্শী ছিলেন বলে দাবি করতেন। তবে সবাই বলতো তিনি মানুষের চেয়ে বেশি আত্মার সঙ্গী। অনেকেই তার কাছে যেতেই চাইতেন না, কিন্তু রহিম ছিল ভিন্ন। সে তার জীবনের সব হতাশা দূর করতে বদ্ধপরিকর ছিল। তাই তিনি সন্ন্যাসীর কাছে যাওয়ার সাহসটা করে বসে। একদিন রাতের অন্ধকারে নির্জন এক পাহাড়ের উপরে থাকা সন্ন্যাসীর আস্তানায় রহিম গিয়ে হাজির হয়। সন্ন্যাসী তাকে দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন, তারপর হাসেন এক ভয়ঙ্কর হাসি, যেন রহিমের মন পড়ে ফেলেছে। তিনি তখন বলেন, তুমি কালো জাদু শিখতে চাও? রহিম তখন মাথা নেড়ে সম্মতি জানায়। সন্ন্যাসী তাকে সতর্ক করে বলেন, এই পথে পা দিলে ফিরে আসা সম্ভব নয়। এই শক্তি কিন্তু তোমাকে গ্রাস করে ফেলবে। তোমার আত্মা চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যাবে। তবে রহিমের মনে তখন শুধু সফলতার চিন্তা, তাই সে এই সতর্কতাকে তেমন একটা গুরুত্বই দিল না। তো যথারীতি পরের দিন থেকে রহিমের প্রশিক্ষণ শুরু হয়। প্রথমে তাকে সন্ন্যাসী কিছু সহজ মন্ত্র শেখান, যা মূলত ছোটখাটো কাজের জন্য ব্যবহৃত হতো। এসব মন্ত্রের মাধ্যমে সে নিজের চারপাশে এক ভৌতিক অনুভূতি সৃষ্টি করতে পারত। কিন্তু কিছুদিনের মধ্যেই রহিম মন্ত্রগুলোর প্রভাব বুঝতে শুরু করে। প্রথমে সে পায়রার মতো ছোট প্রাণীদের উপর এই মন্ত্রগুলো ব্যবহার করে, আর তার পরিণতিতে সেগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে। রহিম নিজে সব দেখে ভীতু হয়ে পড়লেও তার মনে তখন ব্ল্যাক ম্যাজিকের শক্তির মোহ গভীর হয়ে গিয়েছিল। একদিন সন্ন্যাসী রহিমকে বলেন, তোমার আসল পরীক্ষা তো শুরু হবে আজ রাত থেকে। আজ তুমি কালো জাদুর প্রকৃত শক্তি দেখতে পাবে। সন্ন্যাসী তাকে একটি নির্জন কবরস্থানে নিয়ে যায় এবং মাটির নিচ থেকে একটি পুরনো কাঠের বাক্স খুঁজে বের করে। বাক্সটির মধ্যে ছিল কয়েকটি প্রাচীন মন্ত্রলিপি, যেগুলোর মধ্যে একটি বিশেষ মন্ত্র রহিমকে শেখানো হয়। সন্ন্যাসী তাকে নির্দেশ করে দেন যে এই মন্ত্রটি কোনো প্রাণীর উপর প্রয়োগ করতে হবে এবং এর ফলাফলটা দেখতে হবে তাকে। কিন্তু রহিম তার অদম্য কৌতূহল নিয়ে কেবল একটা প্রাণীর উপর নয়, বরং এক রাতে গ্রামের একজন বৃদ্ধ মানুষের উপর এই মন্ত্র প্রয়োগ করার চেষ্টা করে সে। রহিম দেখতে পায় কয়েক দিনের মধ্যেই সেই বৃদ্ধ ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং শেষে তার মৃত্যু ঘটে। রহিম তখন অনুভব করে যে এই মন্ত্র সত্যিই খুবই ভয়ঙ্কর, যা কেবল ধ্বংস ডেকে আনতে সক্ষম। তার ভেতরে ভয় এবং গ্লানি জাগলেও কালো জাদুর প্রতি তার আকর্ষণ তখনও কমেনি। কিছুদিন পর রহিম আবিষ্কার করে তার নিজের জীবনও ক্রমশই ধ্বংসের পথে চলে যাচ্ছে। রাতে সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করে। সে স্বপ্নে দেখে যে তার চারপাশে কালো ছায়া ঘুরছে আর কেউ একজন তাকে চিৎকার করে ডাকছে। একদিন রাতে সে নিজেই অনুভব করে যেন কোনো একটা অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরেছে। ভয়ে ঘুম ভেঙে যায় তার, কিন্তু চারপাশে কাউকেই দেখতে পায় না। দিন দিন তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হতে শুরু করে দেয়। রহিমের অবস্থা দেখে তার পরিবার ও তার বন্ধুরা তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দেয়, কিন্তু ডাক্তারি পরীক্ষায় কিছুই ধরা পড়ে না। অবশেষে এক তান্ত্রিকের পরামর্শে তার পরিবার তাকে একজন পুরোহিতের কাছে নিয়ে যায়। পুরোহিত রহিমের মুখ দেখে বলেন, এই যুবক কালো জাদুর অভিশাপের শিকার।
পুরোহিত তখন রহিমকে কালো জাদুর পথ ছেড়ে দেবার পরামর্শ দেন এবং শুদ্ধিকরণের জন্য কিছু আচার ও যজ্ঞ করার নির্দেশ দেয়। কিন্তু রহিমের অভিশাপ তখন এত গভীর হয়ে গেছিল যে তার থেকে মুক্তি পাওয়া সহজ ছিল না। প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে তার সাথে। রাতের বেলা দরজার নিচ দিয়ে সাদা ছায়ার মতো কিছু ঢুকতে দেখা যেত, আর কখনো কখনো ঘরে হাড় কাঁপানো শীতলতা অনুভব করত সে। পরিবারের অন্য সদস্যরাও এই ঘটনাগুলোর ভয়ে একসময় বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়, কারণ রহিমের পাশে থাকলে তাদেরও ভয়ঙ্কর সব অভিজ্ঞতা হতো। একটা সময় রহিম পুরোপুরি একা হয়ে পড়ে। পুরোহিত একদিন রহিমকে বলে, তোমার জীবনে অভিশাপ মুক্তির একমাত্র উপায় হলো ওই কালো জাদু। তোমাকে পুরোপুরি ত্যাগ করতে হবে। মন্ত্রগুলোকে আর তুমি কখনোই ব্যবহার করতে পারবা না। কিন্তু রহিম ইতিমধ্যেই কালো জাদুর এমন প্রবাহের মধ্যে চলে গেছে যে চাইলেও তা ত্যাগ করতে পারছিল না। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি করতে থাকে এবং কিছুদিনের মধ্যেই রহিম মারা যায়। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর থেকে তার পরিবার ও গ্রামবাসী কোনো কালো জাদুর কথা উঠলে আতঙ্কে শিউরে ওঠে। ব্ল্যাক ম্যাজিকের এই জগতে প্রবেশ করার আগে কেউই জানে না এর শেষ কেবল ধ্বংস আর অপার বিষাদ অপেক্ষা করছে তার জন্য। এই বলে ওই ভাইটি তার ঘটনাটি শেষ করেছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ধন্যবাদ জানাই ওই ভাইকে এমন সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের লিসেনার্সদের আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের আত্মা.com চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। আমাদের এই চ্যানেলে আমরা প্রতি রবিবার এবং প্রতি বুধবার রাত ঠিক 11:59 আপনাদের জন্য নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হই। ভয় শিহরণ জাগাতে প্রতি রবি এবং বুধবার সাথে থাকুন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ঘটনাটি কিছু গবেষকদের সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটা ঘটনা। এটি মাদারীপুর থেকে তুহিন নামে এক বড় ভাই ইমেইলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া এমন যদি কোনো ভৌতিক ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে, আপনারা চাইলে আমাদের সাথে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি 01783791456। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে।
তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি মূল ঘটনাতে। এখানে তুহিন ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমার পাশের গ্রামে ঘটে যাওয়া বহুদিন আগের একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গ্রামটির নাম কালীপুর। এটি একদম দূরবর্তী এবং দুর্গম একটা স্থানে অবস্থিত। মানুষজন এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও গ্রামটি নিয়ে বহু পুরনো গল্প ছিল, যা গ্রামের বাইরের মানুষের কাছে বেশ রহস্যময় এবং ভয়াবহ বলে বিবেচিত হতো। বিশেষ করে গ্রামের এক প্রাচীন বটগাছ, যা গ্রামবাসীদের কাছে অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে পরিচিত ছিল। বহু বছর আগে এক তান্ত্রিক এই বটগাছের নিচে বসে কালো জাদুর সাধনা করতেন। জনশ্রুতি অনুসারে তিনি কালো জাদুতে এতটাই পারদর্শী হয়ে উঠেছিলেন যে একদিন তার নিজের জাদুই তার উপর ফিরে আসে এবং সে অদৃশ্য হয়ে যায়। একদিন শহর থেকে কিছু তরুণ গবেষক গ্রামের দিকে আসেন। তারা ঐতিহাসিক কাহিনী নিয়ে গবেষণা করতেন এবং কালো জাদুর রহস্যগুলো মূলত পরীক্ষা করার জন্য এখানে আসে। গ্রামের প্রবীণ লোকেরা তাদের সতর্ক করে দিয়ে বলেছিলেন যে বটগাছের কাছে যেন তারা কখনোই না যায়। কিন্তু তরুণ গবেষকদের কাছে এটা শুধু একটা রহস্য ছিল। তারা এসব আসলে বিশ্বাস করত না। ঘটনাটি আরো কাছ থেকে পর্যবেক্ষণ করতে চেয়েছিল তারা সবাই। ওই গবেষক দলের নেতৃত্বে ছিল রোহিত, যিনি অদ্ভুত এবং রহস্যময় বিষয়গুলো নিয়ে কাজ করতেন। রোহিতদের মতে এই কেবলই গ্রামবাসীদের একটা আতঙ্ক এবং একটা কুসংস্কার। তাই তিনি গ্রামের এক পুরনো কালী মন্দিরের পাশে যে বটগাছটা আছে, ওই বটগাছের কাছে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেয়। রাতে তারা সবাই বটগাছের নিচে একটা ছোট তাঁবু ফেলে। চারপাশে অন্ধকার, শুধু মৃদু বাতাসের শব্দ। মাঝরাতে হঠাৎ করেই মাটি থেকে এক প্রচন্ড শীতল হাওয়া উঠে আসলো। মনে হচ্ছিল গাছের শিকড়গুলো যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে। রোহিত অদ্ভুত কিছু অনুভব করতে লাগলে। মনে হচ্ছিল কেউ যেন তাকে এক অদৃশ্য শক্তি দিয়ে টেনে নিচ্ছে। তার শরীর জমে যেতে শুরু করে। তার সঙ্গী প্রিয়া চিৎকার করে ওঠে, তোমার পা মাটিতে ডুবে যাচ্ছে রোহিত। তখন রোহিত দেখলো তার পা ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, যেন তাকে গাছের শিকড়গুলো চেপে ধরে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে লাগলো, কিন্তু তার কণ্ঠস্বর একসময় ফিকে হয়ে গেল। আশেপাশে হঠাৎ করে অদ্ভুত এক হাসির শব্দ শোনা গেল। রোহিতের শরীর ক্রমশই মাটির ভেতরে চলে গেল, আর তার চোখগুলো ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। প্রিয়ার চিৎকার শুনে অন্য যে গবেষকগুলো ছিল এখানে, তারা জেগে উঠল। তারা রোহিতকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। তার অস্তিত্বের কোনো চিহ্ন মাত্র ছিল না। সবাই আতঙ্কিত হয়ে গ্রামের দিকে ছুটল। গ্রামবাসী ঘটনাটি শুনে আবারও সতর্ক করলেন, ওই বটগাছের নিচে কালো জাদু এখনো সক্রিয়। যারা সেখানে যায় তাদের কেউ আর কখনোই ফিরে আসে না। এরপর থেকে প্রিয়া এবং তার সঙ্গীরা প্রতিনিয়ত বিভিন্ন ভয়াবহ স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে তারা রোহিতকে দেখতে পেতেন, যে তাদের দিকে হাত বাড়িয়ে রোহিত সাহায্য চাইছে, কিন্তু তার চারপাশে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এক রাতে প্রিয়া সেই একই বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তাকে উদ্ধার করার পর সে জানায় রোহিত নাকি তাকে টেনে নিয়ে সেখানে নিয়ে গেছিল।
ওই গ্রামে যে পুরোহিত ছিল, সেই পুরোহিত একদিন জানায় যে বটগাছের নিচে সেই তান্ত্রিকের আত্মা এখনো ঘুরে বেড়ায় এবং যারা তার অঞ্চলে প্রবেশ করে তাদের শরীরও আত্মাকে সে গ্রাস করে। এই কালো জাদু এতটাই শক্তিশালী ছিল যে তা মৃত্যুর পরও তার আত্মাকে মুক্ত হতে দেয়নি। গ্রামের মানুষ বহুদিন ধরে চেষ্টা করেও সে আত্মাকে মুক্ত করতে পারেনি। পুরোহিত একটা সময় তাদেরকে একটা উপায় বলে দিলেন। তিনি বললেন যে শক্তিশালী জ্ঞানের মাধ্যমে সেই কালো শক্তিকে ধ্বংস করা সম্ভব, তবে তা অত্যন্তই বিপজ্জনক। প্রিয়া এবং তার সঙ্গীরা শেষমেশ গ্রামের পুরোহিতের সাহায্যে সেই যজ্ঞ করার সিদ্ধান্ত নেয়। যজ্ঞের রাতে পুরো আকাশ মেঘে ঢাকা পড়ে, চারদিকে ঝড়ে বাতাস শুরু হয়, আর বটগাছের শিকড় থেকে ধোঁয়া বের হতে শুরু করে। যজ্ঞ শেষে বটগাছের নিচ থেকে এক ভয়ানক চিৎকার শোনা যায়। তারপর সবকিছুই যেন শান্ত হয়ে যায়। রোহিতকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার সেই চিরকালীন দুঃস্বপ্নের অবসান হয়। গ্রামবাসী বিশ্বাস করতে শুরু করে যে কালো জাদুর অভিশাপ অবশেষে মুক্তি পেয়েছে। কিন্তু বটগাছটি এখনো দাঁড়িয়ে আছে, যেন তার অতীতের কাহিনী বারবার মনে করিয়ে দেয়। এই বলে তুহিন ভাই তার ঘটনাটি শেষ করেছে। ধন্যবাদ তুহিন ভাইকে আমাদেরকে এত সুন্দর একটা এবং ভয়ঙ্কর একটা ঘটনা পাঠানোর জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের লিসেনার্সদের, যারা না থাকলে আসলে আমরা কিছুই নয়। আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের একটা মুহূর্ত চলা সম্ভব নয়। আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর পর্যন্ত হাঁটতে। আমরাও আশা করছি আপনারাও আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাই বলবো, আপনাদের যাদের ভৌতিক ঘটনা পছন্দ, আপনারা যারা ভৌতিক ঘটনা ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই আমাদের আত্মা.com চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। শারণ জাগাতে প্রতি রবি এবং বুধবার সাথে থাকুন। শ্মশানের গভীরে পৌঁছে একটি নতুন দাফন করা কুমারী মেয়ের লাশ চুরি করা এবং সেই লাশ ব্যবহার করে অশুভ শক্তির কাছে ব্ল্যাক ম্যাজিক শিখতে যাওয়া। রাহাত জানতো যে এই কাজ বিপজ্জনক, কিন্তু তার মনে ছিল কেবল জাদুর ক্ষমতা আয়ত্ত করার একটা তীব্র আকাঙ্ক্ষা। শ্মশানে পৌঁছে রাহাত অনুভব করে অস্বাভাবিক ঠান্ডা বাতাস আর অদ্ভুত এক নীরবতা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি পাঠিয়েছে খুলনা বাগেরহাট থেকে নাইম নামে এক বড় ভাই। আজকের এই ঘটনাটি মূলত একটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে, এবং মূল ঘটনাতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার রাত ঠিক 11:59 ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আপনাদের জন্য নিয়ে আসা হয়। তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার একটা বিশেষ এপিসোডের আয়োজন করেছি, যেখানে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আমরা নিয়ে আসি আপনাদের জন্য। আশা করি আপনারাও সাথে থাকবেন। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের
আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া এমন যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, আপনারা চাইলেই আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে শেয়ার করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ঘটনাতে। এখানে নাইম ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি খুলনা বাগেরহাট থেকে লিখছি। আমি প্রতিনিয়তই আপনাদের ঘটনাগুলো শুনে থাকি। এই ঘটনাটি মূলত আমি আমার নানুর কাছ থেকে শুনেছি। প্রথমে বলে রাখি, এই ঘটনার সাথে সরাসরি যে জড়িত তার নাম হলো রাহাত। রাহাতের জীবন একসময় ছিল স্বাভাবিক, তবে তার মনের গভীরে সবসময় এক অদ্ভুত আকর্ষণ ছিল অশুভ শক্তির প্রতি। তিনি শুনেছিলেন যদি কেউ প্রকৃত ব্ল্যাক ম্যাজিক শিখতে চায় তবে তাকে শ্মশানে গিয়ে কুমারী মেয়ের লাশ সংগ্রহ করতে হবে এবং অশুভ আত্মাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। রাহাতের জন্য এই লোকটি ধীরে ধীরে একটি অনিবার্য ইচ্ছায় পরিণত হয়। তার বোন শায়লা বারবার তাকে সাবধান করেছিল এই ধরনের কালো পথে যেন সে পা না বাড়ায়, কিন্তু রাহাত তার বোনের কথা শোনেনি, বরং এক গভীর রাতে নিজের পরিকল্পনা কার্যকর করার সে প্রস্তুতি নেয়। এক অন্ধকার রাত, চারদিকে কুয়াশা আর ভয়াবহ নীরবতা। রাহাত শ্মশানের পথে পা বাড়ায়, হাতে একটি ব্যাগ, তাতে কিছু মন্ত্র লেখা বই আর বিভিন্ন উপকরণ। তার লক্ষ্য ছিল শ্মশানের গভীরে পৌঁছে একটি নতুন দাফন করা কুমারী মেয়ের লাশ চুরি করা এবং সেই লাশ ব্যবহার করে অশুভ শক্তির কাছে ব্ল্যাক ম্যাজিক শিখতে যাওয়া। রাহাত জানতো যে এই কাজ বিপজ্জনক, কিন্তু তার মনে ছিল কেবল জাদুর ক্ষমতা আয়ত্ত করার একটা তীব্র আকাঙ্ক্ষা। শ্মশানে পৌঁছে রাহাত অনুভব করে অস্বাভাবিক ঠান্ডা বাতাস আর অদ্ভুত এক নীরবতা। চারপাশের গাছের পাতাগুলো পর্যন্ত এক অদ্ভুত কাঁপুনি দিচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি পুরো এলাকাকে ঘিরে রেখেছে। রাহাত ভয়ে কাঁপলেও নিজের সংকল্প থেকে সে তখন সরে আসেনি। রাহাত শ্মশানের এক কোণে একটি নতুন দাফন করা কুমারী মেয়ের কবর খুঁজে পায়। অল্প কিছুক্ষণ খনন করার পর লাশটা বাইরে বেরিয়ে আসে। মেয়েটির মুখ শান্ত, কিন্তু পরিবেশের অন্ধকার এবং ভয়াবহতা সেই শান্তিকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। রাহাত প্রথমে লাশটি তার সামনে রাখে এবং মন্ত্র পড়া শুরু করে। মন্ত্র ছিল ব্ল্যাক ম্যাজিক শেখার একটি পুরনো কৌশল, যা অশুভ আত্মাকে প্রণয়ন করে তাদের সাহায্য নিতে সক্ষম করে। কিছুক্ষণ পরেই বাতাস ভারী হতে শুরু করে আর চারপাশের নীরবতা ভেঙে এক অদ্ভুত ভীতিকর ফিসফিসানি শব্দ শোনা যায়। রাহাত জানতো অশুভ শক্তি তার উপস্থিতি অনুভব করেছে। সেই ফিসফিসানি ধীরে ধীরে চিৎকারে পরিণত হয় আর অন্ধকার থেকে অদ্ভুত ছায়া বেরিয়ে আসতে শুরু করে। রাহাতের বোন শায়লা অনেক দিন ধরেই তার ভাইয়ের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল। সেদিন রাতেও তার মনে অশান্তি হচ্ছিল, তাই সে গোপনে তার ভাইকে অনুসরণ করতে শুরু করে। শ্মশানে এসে লায়লা দেখে রাহাত লাশের সামনে বসে মন্ত্র পাঠ করছে। চারপাশে কালো ছায়াগুলো ধীরে ধীরে রাহাতকে ঘিরে ধরছে। লায়লা দ্রুত তার ভাইকে থামাতে চেষ্টা করে। সে রাহাতের কাছে গিয়ে তাকে ধরে ঝাঁকাতে শুরু করে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না তুমি কি করছো? কিন্তু রাহাতের চোখের দিকে তাকিয়ে সে দেখে
তার দৃষ্টিতে কোনো মানবিকতা নেই। এক ধরনের অন্ধকার শক্তি তার মধ্যে ঢুকে গেছে। রাহাত এক মুহূর্তের জন্য থামে না। সে মন্ত্র জারি রাখে এবং ধীরে ধীরে কালো ছায়াগুলি আরো ঘন হয়ে তাদের চারপাশে জড়ো হতে থাকে। শায়লা কিছুতেই রাহাতকে থামাতে পারছিল না। হঠাৎ বাতাসে এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়, আর সেই কালো ছায়াগুলো একটা ভয়ঙ্কর মূর্তিতে রূপ নিতে শুরু করে। মূর্তিটি ছিল বিশাল, চোখ দুটি আগুনের মতো জল জল করছিল, আর তার মুখ থেকে বের হচ্ছিল গভীর গা ছমছম করা আওয়াজ। সেই মূর্তিটি শায়লার দিকে এগিয়ে আসে, আর শায়লা অনুভব করতে শুরু করে যেন তার শরীর থেকে জীবন শক্তি কেউ শুষে নিচ্ছে। শায়লা তখন চিৎকার করে উঠেছিল, রাহাত, রাহাত থামো, এরা আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু রাহাতের মুখে এক অদ্ভুত বিকৃত হাসি ফুটে ওঠে। সে এতটাই গভীরে প্রবেশ করেছিল যে তার ফিরে আসার আর কোনো উপায় ছিল না। কালো মূর্তিটি ধীরে ধীরে লায়লাকে আক্রমণ করে। তার চারপাশে শীতল এক অদ্ভুত শক্তি ঘিরে ফেলে। রাহাত অবশেষে বুঝতে পারে যে সে নিজেই তার বোনকে বিপদে ফেলে দিয়েছে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। অশুভ আত্মা তাকে শক্তি দিয়েছিল, কিন্তু সেই শক্তির মূল্য ছিল তার নিজের এবং তার বোনের জীবন। শায়লা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। মূর্তিটি তার দিকে শেষবারের মতো তাকিয়ে তিরোহিত হয়, আর রাহাত অনুভব করে সেই শক্তি তার মধ্যে প্রবেশ করেছে। সে ক্ষমতা পেয়েছিল, কিন্তু সেই ক্ষমতা বিনিময়ে সে তার নিজের আত্মা এবং তার বোনের জীবন বিসর্জন দিয়েছিল সেদিন। শায়লার নিথর দেহটি তার সামনে পড়ে রয়, আর রাহাতের মনে তীব্র অনুশোচনা। শ্মশানের সেই কালো রাতে রাহাত বুঝতে পারে যে ব্ল্যাক ম্যাজিকের সাথে শয়তানের চুক্তি করা মানে নিজের আত্মাকে চিরতরে হারিয়ে ফেলা। এরপর থেকে রাহাত আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। প্রতিটি রাতেই সেই কালো মূর্তিটি তার কাছে ফিরে আসতো, এবং প্রতিবার সে বুঝতে পারত যে শায়লার মৃত্যুর প্রতিশোধ তাকে কখনোই মুক্তি দেবে না। এই বলে নাইম ভাই তার ঘটনাটি এখানে শেষ করেছে। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আজকের ঘটনাটি? যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলের মাধ্যমে রেকর্ড করে অথবা লিখে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। আমাদের ইমেল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই আত্মা.com ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার ঠিক রাত 11:59 আপনাদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আমরা নিয়ে আসি, এবং আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার একটা বিশেষ এপিসোডের আয়োজন করেছি, যেখানে
আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা থাকছে। আশা করি আপনারাও সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শিহরণ জাগাতে প্রতি রবি এবং বুধবার সাথে থাকুন। সেই রাতে আমাদের টেবিলে থাকা মরদেহটি ছিল একটা অল্প বয়সী মেয়ের। সে মূলত দুর্ঘটনায় মারা গেছে। আঘাতগুলো ছিল বেশ স্পষ্ট। মনু তখন ছুরি বের করে ময়না তদন্ত শুরু করেছে। আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম, প্রয়োজনীয় নোট নিচ্ছিলাম। যদিও আমি জানতাম যে এটা পেশাগত দায়িত্বের অংশ, তারপরও একটা অস্বস্তি বারবার আমাকে ঘিরে ধরছিল। মনু প্রথমে ওই মরাদেহের বুকের অংশটা কাটলো, আর সেই মুহূর্তে একটা ঠান্ডা বাতাস কেমন যেন শরীরটা শিরশির করে দিয়ে গেল। মর্গের জানালা বন্ধ, তারপর এই বাতাস আসছে কোথা থেকে? আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কিন্তু মনু তার কাজ চালিয়ে যাচ্ছিল। কোনো ভয় বা অস্বস্তি তার চেহারায় বিন্দু মাত্র নাই। হঠাৎ আমি অনুভব করলাম যেন আমার দিকে কেউ তাকিয়ে আছে। ঘাড়ের পেছনে ভারী একটা অনুভূতি টের পেলাম। মাথা ঘুরিয়ে মর্গের ভেতরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার আপনাদের জন্য ভয়ঙ্কর ঘটনা আমরা নিয়ে আসি, এবং প্রতি শুক্রবার থাকছে বিশেষ এপিসোড, যেখানে থাকছে আরো ভয়ঙ্কর সব ঘটনা। ঠিক একইভাবে আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ঘটনা। আর আজকের ঘটনাটি পাঠিয়েছে খুলনা থেকে হিমেল নামে এক বড় ভাই। তিনি পেশায় একজন ডাক্তার, তবে সঙ্গত কারণে তার সম্পূর্ণ পরিচয় এবং এই ঘটনায় উল্লেখ করা যে হাসপাতাল, ওই হাসপাতালের নামটা আমরা বলতে পারছি না। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই ঘটনাটি যখন ঘটেছিল তখন হিমেল ভাই ইন্টার্নশিপ শেষ করে নতুন ডাক্তার হয়েছে, এবং তার সাথে এই ঘটনাটি ঘটে মূলত হাসপাতালের মর্গে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আপনাদের ঘটনাগুলো আপনারা চাইলে আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল ঘটনাতে। শিহরণ জাগাতে প্রতি রবি এবং বুধবার সাথে থাকুন। এখানে হিমেল ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। রাত তখন প্রায় 1টা। শীতের মেঘাচ্ছন্ন আকাশের নিচে মর্গের পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। নিস্তব্ধতা যেন চারদিকে চেপে বসেছে। আমি সদ্য ইন্টার্নশিপ শেষ করা একজন তরুণ ডাক্তার। প্রথমবারের মতো একাকী মর্গের ময়না তদন্তের কাজে নিয়োজিত হয়েছি। আমার সঙ্গে শুধু ছিল ডোম, যার নাম ছিল মনু।
মনু ছিল একজন অভিজ্ঞ লাশ কাটা কর্মী। প্রায় 25 বছর ধরে এই কাজ করছে সে। তার মুখে সবসময় এক ধরনের স্থিরতা কাজ করে, যেন মৃত্যু তার কাছে শুধু একটা সাধারণ ঘটনা মাত্র। মর্গের বাতাসে এক ধরনের গন্ধ ছিল, পুরনো ভেজা মাটির মতো, আর তার সঙ্গে লাশের গা থেকে আসা ধাতব একটা গন্ধ। সেই রাতে আমাদের টেবিলে থাকা মরাদেহটি ছিল একটা অল্প বয়সী মেয়ের। সে মূলত দুর্ঘটনায় মারা গেছে। আঘাতগুলো ছিল বেশ স্পষ্ট। মনু তখন ছুরি বের করে ময়নাতদন্ত শুরু করেছে। আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, প্রয়োজনীয় নোট নিচ্ছিলাম। যদিও আমি জানতাম যে এটা পেশাগত দায়িত্বের অংশ, তারপরও একটা অস্বস্তি বারবার আমাকে ঘিরে ধরছিল। মনু প্রথমে ওই মরাদেহের বুকের অংশটা কাটলো, আর সেই মুহূর্তে একটা ঠান্ডা বাতাস কেমন যেন শরীরটা শিরশির করে দিয়ে গেল। মর্গের জানালা বন্ধ, তারপর এই বাতাস আসছে কোথা থেকে? আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কিন্তু মনু তার কাজ চালিয়ে যাচ্ছিল। কোনো ভয় বা অস্বস্তি তার চেহারায় বিন্দু মাত্র নাই। হঠাৎ আমি অনুভব করলাম যেন আমার দিকে কেউ তাকিয়ে আছে। ঘাড়ের পেছনে ভারী একটা অনুভূতি টের পেলাম। মাথা ঘুরিয়ে মর্গের ভেতরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিছুক্ষণ পর আমি আবারও কাজে মনোযোগ দিলাম। মনু তখন শরীরের পেটের অংশ কেটে অভ্যন্তরীণ অঙ্গগুলো পরীক্ষা করছিল। হঠাৎ লাশের হাতটা যেন একটু নড়ে উঠল, কিন্তু সেটা খুবই ধীরে। আমি মনে মনে ভাবলাম, এটা নিশ্চয়ই আমার ভুল ধারণাই হবে। লাশ কখনো কি নড়তে পারে? হয়তো পেশিগুলোর সংকোচনের কারণে এমনটা হয়েছে। কিন্তু পরক্ষণেই দেখি লাশের চোখের পাতাগুলো একবার ফড়ফড় করে উঠল। আমার বুকটা ধক করে উঠল, গলাটা যেন শুকিয়ে গেল। এই মাত্র তুমি দেখলে? আমি মনুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম। মনু একটু বিরক্ত হয়েই বলল, লাশ নড়তে পারে, পেশিগুলো মাঝে মাঝে মৃত্যুর পরও সংকুচিত হয়, এটা স্বাভাবিক। তবে তার কথায় আমি আশ্বস্ত হতে পারিনি। মরাদেহের চোখের ফাঁকে যেন একটা মৃত দৃষ্টি আমাকে অনুসরণ করছে বারবার। সেটা আমার মনের ভেতর অস্বস্তি তৈরি করছিল। কিছুতে বুঝে উঠতে পারছিলাম না কেন আসলে আমার সাথে এমনটা ঘটছে। এর পরপরই আমি খেয়াল করলাম যে মর্গের ভেতরে কেমন যেন একটা অস্বাভাবিক গন্ধ ছড়িয়ে পড়েছে। নাকে যেন পচা কিছুর গন্ধ লাগছিল, কিন্তু আমাদের টেবিলে যে লাশটি রাখা ছিল সেটি সদ্য মৃত একটা লাশ। পচন ধরার তো কোনো প্রশ্নই আসে না। এর কিছুক্ষণ পরেই ভয়ের পরিস্থিতি আরো ঘনীভূত হলো। মনু তখন লাশের মাথার অংশ পরীক্ষা করছিল। আচমকা একটা শব্দ শোনা গেল, যেন লাশের ঠোঁট ফিস ফিস করে কিছু বলছে। প্রথমে মনে হলো হয়তো বাতাসের ধাক্কায় কিছু হয়েছে, কিন্তু শব্দটা স্পষ্ট হয়ে উঠল, বাঁচাও। এটা যেন মেয়েটির কণ্ঠস্বর ছিল। আমি থতমত খেয়ে পিছিয়ে গেলাম, আর আমার হাতের যে নোটবুকটা ছিল সেটা পড়ে গেল মাটিতে। মনু তখনও নিশ্চুপভাবে তার কাজ চালিয়ে যাচ্ছিল, যেন সবকিছুই স্বাভাবিক, আসলে কিছুই ঘটেনি। তুমি কি এটা শুনলে? আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম। মনু তখন ঠান্ডা মুখে একটু হাসলো আর বলল, হ্যাঁ স্যার, শুনেছি। মর্গে এমনটা মাঝে মাঝে ঘটে, আপনি মনের ভুল মনে করেন। কিন্তু আমি তখন জানতাম এটা মনের ভুল নয়। হঠাৎ
মর্গের বাতিগুলো একসাথে মিটমিট করতে শুরু করলো। বাতির আলো ধীরে ধীরে নিভে আসছিল। তখন পুরো ঘরটা যেন একটা গভীর অন্ধকারে ঢেকে যাচ্ছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ভয় যেন আমার মনকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। কিন্তু মনও কোনো ভয় পাচ্ছিল না, বরং সে শান্তভাবে তার কাজ করেই যাচ্ছিল। আর ঠিক তখনই সবচেয়ে ভীতিকর ঘটনাটি ঘটল আমাদের সাথে। লাশের ঠোঁট একেবারে খুলে গেল, আর তার ফ্যাকাশে মুখে অদ্ভুত একটা বিকৃত হাসি ফুটে উঠল। সেই হাসি দেখে আমার বুকটা যেন ধক করে উঠল। মেয়েটির চোখ হঠাৎ করে বড় বড় হয়ে গেল, আর তার শরীরের পেশিগুলো অস্বাভাবিকভাবে মোচড় দিতে লাগলো, যেন মৃতদেহটাতে হঠাৎ প্রাণ ফিরে এসেছে। আমি আতঙ্কে চিৎকার করতে গিয়েও কিছুই বলতে পারলাম না। মনু তৎক্ষণাৎ লাশের দিকে এক নজর তাকিয়ে বলল, স্যার, আপনি যা দেখছেন এটা আসলে বাস্তব কিছু না। মর্গে এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। মর্গে যে আত্মারা, এই আত্মারা মাঝে মাঝে ফিরে আসতে চায়, বিভিন্ন কথা বলতে চায়, তবে তারা কখনো ফিরে আসে না। তার কথায় আমার মন শান্ত হয়নি। লাশটি যেন আমার দিকে তাকিয়ে আরো কিছু বলতে চাইছিল, কিন্তু তখনই মর্গের বাতি এক ঝটকায় পুরোপুরি নিভে গেল। আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু অনুভব করতে পারছিলাম মৃত মেয়েটির সেই বিকৃত হাসিটা যেন আমার চারপাশে ঘুরছে। কিছুক্ষণ পর বাতি আবারও জ্বলে ওঠে, আর তখন দেখলাম টেবিলের উপরে লাশটি স্থির হয়ে আছে। তার চোখ দুইটি বন্ধ, যেন এখনো পর্যন্ত আসলে আমাদের সাথে কিছুই ঘটেনি। আমি ওই সময়ে নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে হবে। মনু খুব স্বাভাবিকভাবে তার কাজ গুছিয়ে নিল, আর আমি তখন একদম নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম। আমার হাত পা কাঁপছিল, আর আমি প্রচন্ড পরিমাণে ঘামছিলাম। মর্গের সেই রাতটি আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটা হিসেবে থেকে যায়। পরবর্তীতে আমি আরো অনেকবার মর্গে কাজ করেছি, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আমার মনে গভীরভাবে দাগ কেটে দিয়েছে। মর্গে মৃতদেহের মাঝে কি কিছু থেকে যায়, নাকি মনের ভুলে আমরা ভৌতিক কিছু অনুভব করি? মনু যা বলেছিল হয়তো সেগুলো সত্যি ছিল, কিন্তু সেই রাতের মেয়েটির বিকৃত হাসি আর ফিসফিস করে বলা বাঁচাও শব্দটি আমার স্মৃতিতে চিরদিনের জন্য অমর হয়ে গেছে। এই বলে হিমেল ভাই তার ঘটনাটি এখানে শেষ করেছে। আসলে মর্গ এই শব্দটি সবসময় আমাদের মনে যেন ভীতিকর একটা অবস্থা সৃষ্টি করে। আর আজকের ঘটনাটি ছিল মর্গ নিয়ে। আশা করি প্রিয় লিসেনার্স, আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনারা কোন ধরনের ঘটনা পছন্দ করেন, কি রিলেটেড ঘটনা আপনারা চান, এবং এই ভিডিওটা কেমন লেগেছে, সব কিছুই আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন। যারা ভৌতিক ঘটনা ভালোবাসেন, যারা ভয়ঙ্কর ঘটনাগুলো পছন্দ করেন, অবশ্যই আমাদের আত্মা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে অল প্রেস করে দিবেন। এর ফলে আপনারা আমাদের যে ঘটনাগুলো সবার আগে পেয়ে যাবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার এবং প্রতি বুধবার আমরা রাত ঠিক 11:59 নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হই, এবং আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার
একটা বিশেষ এপিসোডের আয়োজন করেছি এবং সেখানে থাকছে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে, আপনারা চাইলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি 01783791456। তাছাড়া এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।